আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন যে ইউএলএম সংস্থা যে নতুন রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার প্রস্তাবনা উপস্থাপন করেছে, সেখানে নতুন অর্থনৈতিক মডেল রয়েছে। এই নতুন অর্থনৈতিক মডেল মূলত কি, এ বিষয়ে অনেকেই জানতে বুঝতে চেয়েছেন। যদিও এ বিষয়ে আমাদের লাইভ ভিডিও ইউএলএম বাংলা ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে 2-3 ঘন্টার বেশ কয়েকটি এপিসোড রয়েছে। সেটি দেখলে এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ পেয়ে যাবেন। তারপরও ছোট্ট করে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে নতুন অর্থনীতিটি কি। আমরা জানি যে কোনো বিষয়কে বাস্তবায়িত করার পূর্বে তার নীতি বা ফর্মুলা তৈরি করতে হয়, সেটিকে প্রথমে দেখতে হয়। বর্তমান যে অর্থশাস্ত্র বা অর্থনীতি রয়েছে সেটি মুদ্রা কেন্দ্রিক বা পুঁজি কেন্দ্রিক। অর্থাৎ আপনার কাছে যতখানি মুদ্রা আছে, যতখানি অর্থ আছে, আপনি ততখানি বাজার থেকে বস্তু পরিষেবা ক্রয় করতে পারবেন। অর্থাৎ যে ডিমান্ড করার স্বাধীনতা আপনার কাছে নেই। যতখানি আয়, যতখানি মুদ্রা আপনার কাছে আছে, আপনার স্বাধীনতা ততখানি। অর্থাৎ মুদ্রা আপনাকে বেঁধে দিয়েছে। আপনি পছন্দ মতো জীবনযাপন বা ইচ্ছে আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারবেন না। আপনাকে সংকুচিত করে দিয়েছে আপনার ইচ্ছেকে। তাহলে চলমান অর্থনীতিতে যার কাছে যতখানি আয় আছে, যতখানি উপার্জন আছে, সে ততখানি সুখ সুবিধা ক্রয় করতে পারে। অর্থাৎ শিক্ষা, জীবিকা, জীবনযাপনের বস্তু পরিষেবা, ভ্রমণ, বিনোদন, সুরক্ষা, এই সমস্ত কিছুই আপনার অর্থের উপর নির্ভরশীল। তাহলে অর্থ সকলের কাছে নেই কেন? এইখানেই প্রশ্ন। চলমান যে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি, সেখানে সামান্য কিছু মানুষের কাছেই উপযুক্ত রোজগার বা আয় থাকবে। এটি শুরু থেকেই হয়ে আসছে। দেখুন, 10% মানুষ প্রভূত বিত্তবান এবং 90% মানুষ তাদের নিচে কাজ করছে, তাদের আন্ডারে কাজ করছে। অর্থাৎ 10% এবং 90%। যদি আমরা আরেকটু ব্রেকডাউন করি তাহলে দেখব যে 70% মানুষের কাছে মূলত কিছুই নেই। শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা, সুরক্ষা কিছুই নেই। বাকি 20% মানুষের কাছে এক প্রকার আয় আছে, সেটিও এতটাই সীমিত যে তাকে অভাব, অনুযোগ, অভিযোগ, নানান হিসেব নিকেশ কষে বাঁচতে হয়। অবশিষ্ট 10% মানুষের কাছেই প্রভূত অর্থ রয়েছে। এই যে রেশিও 10%, 20% এবং 70%, এটি কিন্তু একই প্রকার রয়ে যাচ্ছে। হয়তো কোনো দরিদ্র মানুষ বিত্তশালী হয়েছে, আবার বিত্তশালী মানুষ দরিদ্র হয়েছে। হয়তো মানুষ চেঞ্জ হয়েছে, কিন্তু এই যে অর্থনৈতিক যে সুখ সুবিধা বা অর্থের যে রেশিও, সেটা কিন্তু একই রকম রয়ে গেছে। অর্থাৎ এই অর্থনীতি যদি চলমান থাকে, এই যে রেশিও 10%, 20%, 70% একই রকম থাকবে। অর্থাৎ দরিদ্র মানুষের মুক্তির কোনো উপায় এখানে নেই। এ নিয়ে সরকার কত স্কিম তৈরি করছে, কত সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন মানুষের অর্থনৈতিক জীবনের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু ফলাফল কিন্তু একই জায়গায় রয়ে গেছে। অর্থাৎ আজীবন সুখ সুবিধার সুরক্ষায় কাউকে রাখা যাচ্ছে না, কারণ অর্থই মূল বাধা। অর্থ আসবে কোথা থেকে? সরকার তো চাইছে জনগণের জন্য প্রভূত সুখ সুবিধা দিতে, সরকারের কাছে অর্থ নেই। অর্থ কোথা থেকে আসবে? টাকা কোথা থেকে আসবে? কারণ যতখানি সরকারের কাছে টাকা আছে, সরকার ততখানি উন্নয়ন করতে পারে। তারপর নানান দিকে কাটছাট হয়, আমরা জানি। অর্থাৎ সমস্ত কিছুই অর্থের উপর নির্ভরশীল। তাহলে এর বিপরীতে সমাধান কি হতে পারে? সেই নীতিটি নিয়েই কথা বলবো এখন। যে বর্তমান যে অর্থ বা টাকা আপনার ডিমান্ডকে, আপনার আশা আকাঙ্ক্ষাকে সংকুচিত করে দিচ্ছে, সেই টাকার বিষয়টি একটি বড় সমস্যা।
তাহলে কি মুদ্রাবিহীন ব্যবস্থা প্রয়োজন? চলুন দেখি আমরা কি প্রকার ব্যবস্থা করা যেতে পারে। বর্তমান যে অর্থনীতি সেটি মুদ্রা কেন্দ্রিক অর্থনীতি, অর্থাৎ যতখানি আয় আপনার কাছে আছে আপনি ততখানি ডিমান্ড করতে পারেন। যতখানি ডিমান্ড বাজারে আছে ততখানি উৎপাদন হবে, এবার যতখানি উৎপাদন প্রয়োজন ততখানি কর্মসংস্থান হবে, এবার যতখানি কর্মসংস্থান আসবে সেই অনুযায়ী মানুষের আয় নিশ্চিত হবে। অর্থাৎ সংকুচিত, সবকিছুই কম কম, কম ডিমান্ড, কম উৎপাদন, কম কর্মসংস্থান, কম আয়। তো এর বিপরীতে এটিকে মানে শতভাগ মানুষের জন্য শতভাগ ডিমান্ড করার জন্য কি করতে হবে? তাহলে এই যে মুদ্রার যে বাধা এটিকে আপনাকে তুলে দিতে হবে। তো ইউএলএম যে নতুন মুদ্রানীতি বা নতুন অর্থনীতির কথা বলছে সেটি হচ্ছে এইরকম যে মুদ্রা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ট্রান্সফার হবে না। সরকার যদি মুদ্রা জনগণকে দেয় সেটি ব্যক্তিকে দেবে, ব্যক্তির যে প্রয়োজন তা পূরণের জন্য দেবে, নাকি ব্যক্তি সঞ্চয় করার জন্য, নাকি অন্য ব্যক্তিকে ট্রান্সফার করার জন্য। অর্থাৎ ব্যক্তির সঙ্গে এই সরকার সরাসরি সংযুক্ত। ব্যক্তির যা প্রয়োজন সেটা সরকারের কাছে ডিমান্ড করবে, সরকার সেই অনুযায়ী তাকে বস্তু পরিষেবা বা তার বিনিময়ে অর্থ প্রেরণ করবে। তাহলে যদি ডিমান্ড করার যে ফ্রিডম এটি যদি অর্থের মধ্যে কেন্দ্রীভূত না রাখা যায়, অর্থাৎ ওপেন করে দেওয়া যায়, তাহলে কি হয়? তাহলে শতভাগ মানুষ তার প্রয়োজনীয় বস্তু পরিষেবার ডিমান্ড করতে পারবে। এই শতভাগ ডিমান্ড যদি আসে তবেই সরকার বুঝতে পারবে যে তার কি তৈরি করতে হবে, কতখানি তৈরি করতে হবে, সেই অনুযায়ী উৎপাদন হবে। তাহলে শতভাগ ডিমান্ড থেকে শতভাগ উৎপাদন, এবার শতভাগ উৎপাদনের নিরিখে শতভাগ কর্মসংস্থানের কথা চলে আসবে, কারণ মানুষই এসব নির্মাণ করবে। তার জন্য প্রাকৃতিক সম্পদ মানব সম্পদের মিশ্রণে বস্তু পরিষেবা তৈরি হবে। এই শতভাগ কর্মসংস্থানের পরেই কিন্তু শতভাগ আয় অর্থাৎ শতভাগ মানুষের জীবন স্তর উন্নত হবে। তাহলে মুদ্রার এই বাধাটি কিন্তু সব থেকে বড় অসুবিধা, এটিকে তুলে দিতে হবে, তুলে দেওয়া প্রয়োজন। কারণ মানুষের কি প্রয়োজন তার নিরিখে তো অর্থ ব্যবস্থা হবে, নাকি অর্থ ব্যবস্থা এক প্রকার তৈরি করে দিলাম তারপর সেই অনুযায়ী মানুষকে চলতে হবে, তাহলে তো প্রয়োজন মিটবে না। তা তো অর্থ যেমন তেমন আপনার ব্যবস্থা হবে, আপনি যেমন চাইছেন তেমন তো হচ্ছে না। এবার আপনার যদি চাওয়া পাওয়া না মেটে তাহলে আপনি দুর্নীতি করবেন, অপরাধ করবেন, যা হয়ে চলেছে। এই দুর্নীতি অপরাধের পেছনে হত্যা, হিংসা, লুণ্ঠন এসব জড়িয়ে রয়েছে। মানুষ মূলত সে প্রশিক্ষণ চাইছে তার পছন্দ অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী বা তার যোগ্যতা অনুযায়ী সে কর্মসংস্থান চাইছে। এবার কর্মসংস্থানের পরে যে বস্তু পরিষেবা ভোগ উৎপন্ন হচ্ছে সেসব সে উপভোগ করতে চাইছে, সে জীবনযাপনের সুরক্ষা চাইছে। এ তো প্রত্যেকটি মানুষের কিন্তু জীবন যেহেতু আছে তার মৌলিক অধিকার এটি। আর রাষ্ট্র ব্যবস্থাও তো এই জন্য নির্মাণ করা হয়েছে। এ তো নয় যে আমি ব্যবস্থা এক প্রকার নির্মাণ করে দিলাম সেই অনুযায়ী মানুষকে চলতে বাধ্য করা হবে, তা কেন? মানুষ কি চাইছে? মানুষ তো মন্দ কিছু চাইছে না, সে তো সুখ সুবিধা নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে চাইছে, জীবনকে উপভোগ করতে চাইছে। তো তার দোষ কোথায়? তো ব্যবস্থা তো এই জন্যই আনা হয়েছে, মানুষ ব্যবস্থা রচনা এই জন্যই করেছে। তো যদি ব্যবস্থা মানুষের প্রয়োজন পূরণে ব্যর্থ হয় তাহলে ব্যবস্থার নীতিকে চেঞ্জ করা প্রয়োজন, নাকি মানুষকে? মানুষের মধ্যে কোনো দোষ নেই, মানুষ তো সে জন্ম নিচ্ছে, সে তো কিছু নিয়ে আসছে না, সে কোনো জ্ঞানই নিয়ে আসছে না, সবকিছু সমাজ থেকে শিখছে, পরিবার থেকে শিখছে, সংস্কৃতি থেকে শিখছে, রাষ্ট্র ব্যবস্থা থেকে শিখছে, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা থেকে শিখছে, সবইতে বাইরে থেকে শিখছে। তাহলে আমাদের ব্যবস্থাটাকে পূর্ণাঙ্গ করা উচিত। মানুষ তো ব্যবস্থা অনুযায়ী পরিচালিত হয়। আমরা বলি সে দেখো তার রূপ বারবার চেঞ্জ হচ্ছে, কারণ সে তার লাভ লোকসান দেখে সে চেঞ্জ করবেই, কারণ সে তো নিজের স্বার্থ দেখবে। তাহলে সকলের স্বার্থ পূরণ হবে সেই প্রকার ব্যবস্থা আমাদের নির্মাণ করা উচিত, সেই প্রকার নীতি প্রণয়ন করা উচিত, এবং মানুষের প্রয়োজন কি আছে, মানুষ কি চাইছে তার নিরিখে নীতি নিয়ম রচনা করা উচিত। তাহলে শতভাগ মানুষের ডিমান্ড, শতভাগ উৎপাদন, শতভাগ কর্মসংস্থান, শতভাগ মানুষের জীবন স্তর, এই মডেল ছাড়া, এবং এটি যদি মুদ্রা কেন্দ্রিক হয় তাহলে মুদ্রা কেন্দ্রিক নতুন নীতি করা উচিত, যদি মুদ্রা কেন্দ্রিক না হয় তাহলে মুদ্রাবিহীন নীতি করা উচিত।
এটি অর্থবিদগণ ভাবুক, কিন্তু ফর্মুলা হচ্ছে এটি যদি ব্রেক করা যায় তাহলে এই মানুষের যে আশা আকাঙ্ক্ষা মিটবে না, তাহলে দুর্নীতি থেকেই যাবে। পুনরায় বলছি, এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আমাদের যে নতুন সমাজ ব্যবস্থা বিষয়ক পুস্তক আছে সেখানে বর্ণনা করা হয়েছে। সেখানে এর মেট্রিক্স রয়েছে যে একজন মানুষ কত ঘন্টা কাজ করতে পারে, কত ঘন্টা করলে কি উৎপাদন হবে, তার বস্তু পরিষেবার যে গণনা, মেট্রিক্সের গণনা, কতটুকু পণ্য দিয়ে কতটুকু পণ্য তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, কারা ডিমান্ড করছে, এই সমস্ত কিছু হিসেব নিকেশ আছে। তারও মূল্য নির্ধারণ করা থাকবে। বিদেশে যে বস্তু রপ্তানি হবে সেখানে বৈদেশিক বাণিজ্য অনুযায়ী তার মূল্য নির্ধারিত হবে। কিন্তু ইউএলএম বলছে যে জনগণের সঙ্গে জনগণের মধ্যে যে মুদ্রার লেনদেন সেটির প্রয়োজন নেই। জনগণকে ডিমান্ডের স্বাধীনতা দিয়ে দিন, সে তার প্রয়োজন সরকারকে বলবে, সরকার তার প্রয়োজন পূরণ করবে। এটি যদি শিশুর ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, বৃদ্ধ অবস্থায় যারা আছেন তাদের ক্ষেত্রে, প্রতিবন্ধীর ক্ষেত্রে, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে, সকলের যদি এই ফ্রিডম থাকে তাহলেই সরকার বুঝতে পারবে সরকারকে কি করতে হবে, কে কোথায় কাজ করবে, এসব যদি সরকার জানতে পারে। এসব ডিজিটালি জানা সম্ভব। যেমন আমরা যে ব্যবস্থা কথা বলছি সেখানে কি ডিজিটাল প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মাধ্যমেই আপনি আপনার সমস্ত অর্ডার সরকারকে বলতে পারেন। আপনার কি প্রয়োজন, কি শিখতে চান, কোন কাজ করতে চান, কোথায় আপনি বাস করতে চান, আপনার পছন্দ অপছন্দ সবই সরকার জানতে পারবে। এটি যদি ট্রান্সপারেন্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু আর এই সন্দেহের অবসান ঘটবে। এই ছিল সংক্ষিপ্ত বর্ণনা। এই অর্থনীতির পরিবর্তন না করলে আমরা মানুষকে দোষারোপ করে কোনো সমাধানে যেতে পারবো না। মানুষকে পরিবর্তনের, মানুষকে দোষারোপের, মানুষকে বদলানোর প্রক্রিয়া যুগে যুগে ব্যর্থ হয়েছে। এটি সমাধানের পথ নয়। আমরা যে আধুনিক সংবিধান পেয়েছি এটি অসম্পূর্ণ রয়েছে। এটি চেষ্টা করা হয়েছে, যখন চেষ্টা করা হয়েছে যারা চেষ্টা করেছেন তারা নমস্য মানুষ, তাদের জ্ঞান, বোধ, অভিজ্ঞতা, তৎকালীন অবস্থা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমরা তো আরো কিছুটা সময় অভিজ্ঞতা অর্জন করেছি, দেখেছি, আমাদের চেতনা, অভিজ্ঞতা, বিবেক বিবেচনা আরেকটু পরিণত হয়েছে। তো এখন আমার মনে হয়, বা আমরা যারা ভাবছি, একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সমাজ ব্যবস্থার সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত এবং সম্মিলিত উদ্যোগে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আমি বললাম, ধর্ম আপনার ব্যক্তিগত বিষয়, আপনি পালন করুন। কেউ যদি পালন করতে না চায় তাকে আপনি বাধা দেবেন না, তাকে তার মতো করে স্বাধীনভাবে বাঁচতে দিন। কারণ আমি বলছি, কেউই অপরের ক্ষতি চায় না। প্রত্যেকটা মানুষ নিজের জীবনযাপন উপভোগ করতে চায়। এটি ব্যক্তি স্বাধীনতার বিষয়। এটি দিলে তবেই সে আপনার প্রকৃত বন্ধু হবে, পরস্পরের সম্পর্ক মধুর হবে। যদি অর্থনৈতিক পরনির্ভরতা না থাকে কারোর জন্য, সেই পারিবারিক ক্ষেত্রে হোক, বন্ধুত্বের ক্ষেত্রে হোক, বা সম্বন্ধের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক পরনির্ভরশীলতা সন্দেহের, দাসত্বের জন্ম দেয়, সংঘাতের জন্ম দেয়, প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয়। চলুন এই বিষয়টি নিয়ে আমরা ভাবি, আলোচনা করি, সমীক্ষা করি এবং নতুন ব্যবস্থার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করি। এ বিষয়ে কোনো আলোচনা, কোনো মতামত বিনিময়ের জন্য সকলেই স্বাগত। যারা অর্থশাস্ত্র নিয়ে বা অর্থনীতি নিয়ে ভাবছেন, লিখছেন, আলোচনা করছেন, আমাদের সঙ্গে সামিল হতে পারেন বা আমাদেরকে সামিল করতে পারেন। সকলকে ধন্যবাদ।